দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি, এবার বিস্তারিত। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও পুরনো সমস্যা ফিরে আসবে, এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিচ্ছেন তিনি। মালয়েশিয়া সফরের সময় সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব নেবার পর যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেগুলো অর্জনের কাছাকাছিই পৌঁছেছেন জানিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনোই অর্থ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। দেশের অর্থনৈতিক অঞ্চলে আরও আছে নেপাল ও ভুটান। এতে ভারতের সেভেন সিস্টার্সও থাকতে পারে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা ভাগাভাগি করে নিতে পারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ার জোহর বারুতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় দুই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন মোহাম্মদ মামুন আলী ও রেফাত বিশাদ। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। একজন দোভাষী নিয়োগের জন্য বিচারক 12 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তবে অভিযুক্ত দুই বাংলাদেশের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করার কথা জানায় মালয়েশিয়া সরকার। দর্শক, ইতালিতে পরিবারের সাথে ভ্রমণে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ নামে এক বাংলাদেশি কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির পর্যটন কেন্দ্র ট্রেন্তিনোর মলভেনো লেকে এই ঘটনা ঘটে। সাঁতার কাটতে গিয়ে ঘটনাস্থলেই হারিয়ে যান সামাদ রাউফ। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা এসে লেকের পানিতে রউফকে খুঁজে পান। এ সময় দ্রুত হেলিকপ্টার যোগে রউফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এতে শোকের ছায়া নেমে আসে ইতালির বাংলাদেশি কমিউনিটির মধ্যে। রোম বাংলাদেশ দূতাবাস সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় 27 মাস বয়সী হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। দর্শক, নিয়ে আরও বিস্তারিত জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, নিহত আব্দুস সামাদ রাউফের মরদেহ দেশে কবে নাগাদ ফেরত পাঠাতে পারে, আর দূতাবাস থেকে কি ধরনের সহায়তা করা হচ্ছে? ধন্যবাদ ফয়সাল। আরো একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো ইতালি প্রবাসী বাংলাদেশিরা। গতকাল বৃহস্পতিবার কিন্তু ইতালির ভেনিসের মেস্ত্রে থেকে ভৈরব প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নিহত আব্দুস সামাদ তার পরিবারের সাথে কিন্তু ইতালির যে পর্যটন কেন্দ্র ট্রেন্তিনোর লেক মলভেনোতে ঘুরতে যান এবং সেখানে গিয়ে তিনি পানিতে হারিয়ে যান। পরবর্তীতে তার পরিবার যখন তাকে খোঁজ করার পর যখন তার সন্ধান না পায়, সেই সময় তারা পুলিশ এবং স্থানীয় যে ফায়ার সার্ভিস আছে এবং জরুরি যে সহায়তা যে কেন্দ্রগুলো আছে সেখানে জানালে দ্রুত সময়ের মধ্যে ডুবুরি এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে লেকের পানিতে তার সন্ধান চালান এবং পরবর্তীতে তারা সেই দেহটি খুঁজে পান। এরপর দ্রুত হেলিকপ্টার যোগে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হলে রাফকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
তবে এই ঘটনায় কিন্তু পুরো শোক নেমে এসেছে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, এবং এই ঘটনার পরপর থেকেই তার বাবা যে ভেনিসের শিপ শিপ বিল্ডার্স যে ব্যবসায়ী আছে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, এবং তার মা দুজনেই হচ্ছে ট্রমাটাইজ, এবং তারাও এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তবে তার পরিবারের সাথে যোগাযোগ না করা গেলেও তাদের পরিবারে যে অন্যান্য আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছে, এবং তারা কিন্তু জানিয়েছেন যে সামাদের লাশটি বাংলাদেশে তারা পাঠানোর চেষ্টা, বাংলাদেশে পাঠাবে কি না তার বাবা এবং মা সুস্থ হওয়ার পরে তারা সিদ্ধান্ত দিবেন। তবে বাংলাদেশ দূতাবাসের কিন্তু আমার কথা হয়েছে, বাংলাদেশ দূতাবাস এবং মিলানের যে বাংলাদেশ কনসুলেট আছে দুটি অফিস থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস এবং কনসুলেট অফিস সদা প্রস্তুত। তারা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের লাশটি বাংলাদেশে পাঠাতে চায় তাহলে তারা বাংলাদেশের লাশ পাঠাতে যত ধরনের সহায়তা আছে সব ধরনের সহায়তা তারা করে যাবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানার জন্য আমাদের যে বাবা এবং মা তারা দুজনে কিন্তু হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় চির বসন্তের নগরী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উপরের নাতিশীতোষ্ণ আবহাওয়ার এই শহরের যেদিকেই চোখ পড়ে মেলে ফুলের সমারোহ। এই শহরেই এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাজা ফুলের আন্তর্জাতিক বাজার। বিশ্বের প্রায় ৪০টি দেশে রপ্তানি হয় কয়েক বিলিয়ন ডলারের তাজা ফুল। আবহাওয়ার মিল থাকায় কৃষিপ্রধান বাংলাদেশেরও ফুল রপ্তানিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইউনানের সে ফুলের তোড়ার সৌরভ মিলবে মারুফা রহমানের রিপোর্টে। ফুলের মতো সুন্দর শহর, যেখানে প্রাণ আছে, রং আছে, আছে প্রকৃতির অপরূপ লীলা। দক্ষিণ চীনের রাজধানী কুনমিং। বসন্তের এই নগরীতেই এশিয়ার সবচেয়ে বড় ও ব্যস্ততম তাজা ফুলের বাজার। চীনের একমাত্র ফুল নিলাম কেন্দ্র কুনমিং ইন্টারন্যাশনাল ফ্লোরা অকশন ট্রেডিং সেন্টার, যেখান থেকে অনলাইনেও ফুল কিনতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা। অনলাইন নিলাম প্রক্রিয়ায় ক্রেতা ও বিক্রেতাকে রিয়েল টাইম লেনদেন, বাজার দর দেখা ও লট ট্র্যাকিং এর সুবিধা দেয়। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে চাষ হয় ১,০০০-এরও বেশি প্রজাতির ফুল। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৬ থেকে ৯ অগস্ট কুনমিং সফর করে। ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এই কেন্দ্রের মাধ্যমে চীনের ফুল বাণিজ্যের প্রায় ৭০% এবং এশিয়ার বৃহৎ অংশের ফুল বাণিজ্য সম্পন্ন হয়। বাংলাদেশের আমাদের দেশে দিয়ে দিতে পারি তাদের কাছ থেকে, তাহলে বাংলাদেশের দীর্ঘ প্ল্যাটফর্মে বিশাল একটা ফুলের বাজার তৈরি করা সম্ভব। অকশন সেন্টারে উৎপাদকরা সরবরাহ করে গোলাপ, কার্নেশন, লিলি, জিপসোফিলা, জারবেরা, ক্যালা লিলি, রজনীগন্ধা, গাঁদা সহ নানা ফুল। সেন্টারে পৌঁছানোর পরপরই শুরু হয় ফুলের কঠোর মান নিয়ন্ত্রণ ও গ্রেডিং প্রক্রিয়া। এরপর ফুলগুলোকে এ, বি, সি, ডি এমন নানা গ্রেডে ভাগ করা হয়, যেখানে এ গ্রেড সর্বোচ্চ মান নির্দেশ করে, মেলে সর্বোচ্চ দাম। About 90% of flowers sold here every day are from Yunnan, are fluent in Yunnan province. About 10% of flowers sold here are from neighboring provinces. কুনমিং ফুল নিলাম কেন্দ্রের দৃশ্য অনেকটা পুঁজিবাজারের মতন। ডাচ পদ্ধতিতে স্থানীয় সময় দুপুর ১টায় নিলাম শুরু হয়, যেখানে দাম উচ্চ থেকে নিম্নগামী হয়। নিলাম শেষে ক্রেতার নাম ও গন্তব্য অনুযায়ী ফুল সাজিয়ে প্যাকিং জোনে পাঠানো হয়। কুনমিং শহরের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার বেশ মিল রয়েছে। যশোর জেলার গদখালি, ঝিকরগাছা সহ দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন হয় বিপুল পরিমাণ ফুল। তাই আন্তর্জাতিক ফুল বাজারের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশেরও। মারুফা রহমান, নিউজ 24, কুনমিং, চায়না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি।
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ সভাপতি কাজী মাসুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি তালেব মোল্লার সভাপতিত্বে ও হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু খাঁ ও মোহাম্মদ আজিজ মোল্লা। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। বাংলাদেশ জাতির সামনে সংক্ষিপ্ত জন্মদিন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা রক্ষার দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। পূর্ব লন্ডনের ব্রিক লেনে লিখিত বক্তব্যে জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন বলেন, 2024 সালের আগস্টের শুরু থেকে কয়েকশো কোটি টাকার পাথর ও বালু লুটপাট হয়েছে ভোলাগঞ্জ ও জাফলং থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারল, সহ সভাপতি অলিউদ্দিন শামীম সহ আরও অনেকে। ইতালির ভিসেন্সা শহর মাতালো প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বাংলা উৎসব 2025। এতে অংশ নেন বাংলাদেশ, ইউরোপ ও ইতালির এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে টিশা সুলতানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্ববিখ্যাত ইতালির জুয়েলারি শিল্পের অন্যতম শহর ভিসেনজায় অনুষ্ঠিত হল বাংলা উৎসব 2025। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরতে অনুষ্ঠানমালায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, গান, আবৃত্তি আর সম্মাননার বিশেষ পর্ব। হাজারো দর্শকের উপস্থিতিতে পার্কমর্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ভিনদেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি প্রবাসীরা এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি আয়োজকরাও। আমাদের বাংলাদেশের কালচার এবং ঐতিহ্যকে যাতে তুলে ধরতে পারি, লোককে আমরা এটা করা এবং আজকে আমার মনে হচ্ছে এই অনুষ্ঠান, এই উৎসব পুরো ভিসেনজা না, আমার মনে হচ্ছে এটা পুরো বেনেতর এটা অনুষ্ঠান। শুধু ভিসেনজা নয়, আশেপাশের সবগুলো শহর থেকে অসংখ্য বাংলাদেশি প্রবাসী পরিবার অংশ নেন। এ সময় উৎসবস্থল হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলায়। বাংলাদেশ থেকে আসা সঙ্গীত শিল্পী প্রীতম, উপমা এবং ফাহিম আহমেদের কণ্ঠে জনপ্রিয় সব সঙ্গীত মন ভরে উপভোগ করেন দর্শকরা। এখানে অনেক বড় একটা আয়োজন হচ্ছে, সবাই আসছি। এখানে বাংলা খাবার আইটেম আছে, অনেক দোকান স্টোর আছে, বিশাল বড় অনুষ্ঠান, সবাই খুব আনন্দ করতেছি। আমরা চাই মানে বাংলা এই পুরনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেন বারবারে করা হোক, আমরা খুবই এনজয় করি। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় তারাও আগামীতে ধারাবাহিকভাবে এমন আয়োজন করে যাবেন যাতে নতুন প্রজন্ম প্রবাসীও বাংলা সংস্কৃতি ধারণ করতে পারেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লুটের পাথর উদ্ধার নিয়ে যখন গোটা দেশের নজর ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়, তখনও উৎমা ছড়ায় চলছে বালু ও পাথর লুটের মহোৎসব। নিউজ 24-এর অনুসন্ধানে মিলেছে এর প্রমাণ। এদিকে উদ্ধার অভিযানে কোম্পানিগঞ্জের কোলাবাড়ি গ্রামে বালুর নিচে লুকিয়ে রাখা পাথর উদ্ধার করেছে জেলা প্রশাসন। রিশাদ হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। চাপের মুখে ভোলাগঞ্জে সাদা পাথরে যখন ফিরছে লুটের পাথর, তখন পার্শ্ববর্তী উৎমা ছড়ায় চলছে বালু ও পাথর উত্তোলন। এই আমাদের বাড়িঘর রক্ষা হইতেছে না। স্থানীয় পরিচয় মাস দুয়েক আগেও উৎমাছড়ায় পর্যটকদের তাড়িয়ে দেওয়া হয়। অনুসন্ধান বলছে সবার নজর এড়িয়ে পাথর উত্তোলন করতে ছড়াটিকে পর্যটক শূন্য রাখতে চায় লুটের চক্র। আমরা আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে নজিরবিহীন লুটপাট। মোস্তাকিম আহমদ ফরহাদ, আপনি নেটও দেখবা, তার বিভিন্ন পেপার পত্রিকায় ওর অভিযোগ আছে। সে হইল মেইন নায়ক, বুঝছেন নি? এ সব পুলিশের টাকা ওসিরে জিম্মি করে যাচ্ছে, বুঝছেন নি? ওসিরে সে যেটা বলে ওইটাই ওসি করে।
নৌকা যে সময় নাই ওই সময় পুলিশ পাঠায় কোম্পানি থেকে। এদিকে লুট হওয়া ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধারে শুক্রবারও দিনভর অভিযান চালায় জেলা প্রশাসন। সিলেটের কোম্পানিগঞ্জ কোলাবাড়ি গ্রামের বিভিন্ন স্টোন ক্রাশার মিলে বালির নিচে পাওয়া যায় লুটের পাথর। আমরা এই জায়গায় দেখতে পেয়েছি যে বালির নিচে পাথরগুলোকে লুকিয়ে রাখবার চেষ্টা করা হচ্ছে। সাদা পাথর আছে যেগুলা মানে মজুতকৃত অবস্থায় আছে, এগুলো আমরা জব্দ করলাম আর কি। জব্দ করে এগুলো আমরা আবার ডিস্ট্রিক্ট প্রক্রিয়া নিয়ে যাবো। আমাদের আসলে উদ্ধার কার্য চলমান আছে গতকালকে থেকে, এর আগেও ছিল, এটা চলমান প্রক্রিয়া, তো আমরা সেভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ। এর আগেই ধোপাগুলে নিউজ 24 এর ক্যামেরায় ধরা পড়ে লুটকৃত সাদা পাথরের স্তূপ। ব্যবসায়ীরা জানান প্রশাসনের নজরদারি ছাড়া পাথর লুট করা প্রায় অসম্ভব। মূল অপরাধ যে আছে ধরতে আছে না, ওখানে প্রশাসনের সহযোগিতায় লেবাররা বাকি শ্রমিক যারা আছে তারা পাথরটা সংগ্রহ করে। আমরা অবৈধ বৈধ, আমরা তো বৈধই নিচ্ছি পাথরগুলো, আসলে আমরা তো সরাসরি পাই না। ওগুলা 5টা 6টা 7টা 8 বদল হয়ে আমাদের কাছে আসে। কোথা থেকে পাথর কিনছে এবং কারা নদী থেকে পাথর উঠাইছে তাদেরকে ফাইন্ড আউট করেন। তাদেরকে ফাইন্ড আউট করা সবচেয়ে সহজ। তারা হচ্ছে রাজনীতিবিদ এবং প্রশাসনের ছত্রছায়ায় তারা করছে এই কাজটি। শুধু সাদা পাথর উৎপাত ছড়া নয়, পাথর লুটেরা চক্রের লোভের শিকার বেচরাকান্দি, জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। প্রশাসন কি তার খোঁজ রাখে? চুরি যাওয়া সাদা পাথরের কিছু অংশ সিলেটেই রয়েছে, সেগুলো উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত। তবে যে পাথরগুলো এরই মধ্যে সিলেটের সীমানা অতিক্রম করেছে, সেই পাথরগুলো উদ্ধারে অভিযান কতটুকু জোরদার হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় দলটির নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের ধরতে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ করেছে পরিবার ও স্বজনরা। শুক্রবার রাতে মিরপুর মডেল থানায় সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে কেয়ার স্বজনরা। তারা জানান, পারিবারিক কলহের জেরে কেয়াকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী সিফাত আলী। তারা আরও বলেন, মৃত্যুর 72 ঘণ্টা পেরোলেও হত্যাকারীকে ধরতে পুলিশের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর নিহতের 4 সন্তানকে আসামিরা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন স্বজনরা। এই ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রুমন জানান, 4 সন্তানকে উদ্ধার করা হয়েছে। এদিকে এডিসি মিজানুর রহমান বলেন, কেয়ার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। তাদের পারিবারিক বিষয়, দুই পক্ষের টানাপোড়েন ছিল, দুই পক্ষ টানাপোড়েন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টিতে তারা আমাদের সাহায্য চেয়েছেন। দুই পক্ষ সাহায্য চেয়েছেন, যারা এই মামলা করেছেন তারা পুলিশের সাহায্য চেয়েছেন, যারা বিবাদী পক্ষে যারা আসামি ছাড়া যারা অন্য আত্মীয় আছে তাদেরকে সাহায্য চেয়েছেন। আমরা মধ্যস্থ হিসেবে তাদেরকে বাচ্চা মায়ের সৎকারের জন্য বা মার কবরস্থ করার জন্য বা মানবিক কারণে বাচ্চা নানা নানির কাছে দেওয়া হয়েছে। রাজধানী বনানীতে অবৈধ বনানী ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে 31 বোতল মদ ও 52টি বিয়ার জব্দ করা হয়। পুলিশ জানায়, ওই ক্লাবে বিপুল পরিমাণ অবৈধ মদ মজুদ করা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবে থাকা লোকজন পালিয়ে যায়। এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বনানীতে থাকা এমন ক্লাবগুলোতে নিয়মিত অভিযান চলবে। এই ক্লাবের সঙ্গে কারা কারা জড়িত তাদের ব্যাপারে অনুসন্ধান করছে পুলিশ। আমরা যখন অভিযান পরিচালনা করেছি তখন তাকে একটি লোক আমরা ওখানে পাই নাই, কোনো ব্যক্তি উপস্থিত ছিল না। আমরা
যে নিচে যে বারে যে ওইদের ক্লাবে যে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড আমাদেরকে দরজা খুলে সে সবকিছু আমাদেরকে দেখায়, আমরা তখন তার সামনে জব্দ তালিকা প্রস্তুত করি। 6 বছর পর ইউক্রেন যুদ্ধবন্ধের মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1:30টায় অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত বৈঠক। আলোচনা সফল হওয়ার ব্যাপারে কিছুটা সংশয় প্রকাশ করলেও ট্রাম্প আশা করছেন পুতিন শান্তি চুক্তিতে রাজি হবেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। আর এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।